মেয়ে বলে কি নিজস্ব মতামত থাকবে না? এই কথাটা আমরা এখন খুব খোলাখুলি আলোচনা করতে পারি, কিন্তু ৮০-র দশকে মাস মিডিয়ায় সিনেমায় এই কথা বলা দুঃসাহসিক ছিল। তিনি সেই সাহসিকতা দেখিয়েছিলেন। তিনি নারীবাদকে তাঁর সিনেমায় বারংবার ভেঙেছেন, বিশ্লেষণ করেছেন এবং তা ভাবিয়েছে দর্শককে এবং সমাজকেও। জনপ্রিয় ছবিতে তিনি মিস ক্যালকাটা হয়েছেন, আবার জনসভায় তিনি পাঠ করেছেন জীবনানন্দের কবিতা। রূপে, গুণে, সাহিত্য চর্চায়, শিক্ষায়, সংস্কৃতিতে প্রাচ্য আর পাশ্চাত্যের মেলবন্ধনে তিনি পরমা, তিনি অপর্ণাসীন। তার এই উপন্যাসের মতো জীবন নিয়ে একটি ডকুমেন্টারি বানিয়েছেন পরিচালক সুমন ঘোষ। পরমা, আ জার্নি উইথ অপর্ণা সেন। আজকে সঙ্গেই রয়েছেন দিদি। প্রথমে আমি জিজ্ঞেস করবো, কেমন আছেন? শরীর কেমন আছে? এখন তো একদম ভালো। মাঝখানে শরীরটা একটু খারাপ হয়েছিল, সে তো সকলেরই হয়। একদমই। এখন ঠিক আছে। আমি যেটা দিয়ে শুরু করলাম যে ৮০-র দশকে ওই পরমা সিনেমাতে যেখানে আপনি বলছেন ওই ডায়লগগুলো, ওটা তো দুঃসাহসিক ছিল। সেই নারীবাদ কি আপনার মনে হয় যে এখন একটু ভুলভাবে বেশি আলোচিত হয়? পুরুষতন্ত্র আমাদের দেশে বা সর্বত্রই এত বেশি দিন ধরে গেঁড়ে বসেছিল, এখনও রয়েছে। মেয়েরাও তার শিকার। মেয়েরা নিজেরাও পুরুষতন্ত্রে বিশ্বাস করেন, এমন অনেক মেয়ে আছে, আবার কিছু পুরুষও আছেন যারা নারীবাদে বিশ্বাস করেন। নারীবাদ ব্যাপারটা আমার কাছে হচ্ছে মানবতাবাদের একটা অংশ। হ্যাঁ, মানে আলাদা করে যে নারীবাদ মানে সেই একটা ভীষণ জঙ্গিভাবে নারীবাদ, সেটাতে আমি কোনোদিনই বিশ্বাস করিনি। কিন্তু আমার মনে হয়েছিল যে নিজের মতন করে বাঁচা, এটা খুব একটা মানে একটা খুব জরুরি কথা। এবং এই নারীবাদের একটা বা নিজের মতন করে বাঁচার একটা প্রথম শর্তই হলো অর্থনৈতিক স্বাধীনতা। সেটা যদি না থাকে তাহলে কোনো স্বাধীনতাই স্বাধীনতা নয়। আমার যদি অন্যের ওপর নির্ভর করতে হয় আমার মানে রোজগার মানে অন্নসংস্থানের জন্য, তাহলে তো সেটা নিজের মতন করে তাহলে বাঁচা খুব মুশকিল, নিজের টার্মসে বাঁচা খুব মুশকিল। নারীবাদ এখন কিন্তু মানে ফেমিনিজমের অর্থ কিন্তু এখন খুব বড় হয়ে দাঁড়িয়েছে, মানে সারা পৃথিবীতে। ফেমিনিজমের অর্থ এখন শুধুমাত্র নারীবাদ নয়। নারীবাদ মানে বলতে যে শুধু মেয়েদের অধিকার এইটা নয়, যে কোনো মানে প্রান্তিক জনগোষ্ঠীর বা মানুষের অধিকার নিয়েই কিন্তু এখন ফেমিনিজম চর্চা করে এবং তাতে তারা তার মধ্যে প্রবিষ্ট হয় আর কি। আমি যদি আপনাকে বিষয়বস্তু হিসাবে সরিয়ে পরিচালক হিসাবে বলি, যেমন আপনি যখন দেখলেন তখন এই বলার ধরন বা এই আঙ্গিক, সুমনদার এই বলার ধরনটা আপনার কেমন লাগলো? আসলে সুমনের ছবিটা আমি এখনো দেখিনি, সুতরাং আমার পক্ষে বলা খুব মুশকিল। তবে অনেকের কাছেই শুনছি ভালো হয়েছে, সুতরাং আমার একটা দারুণ কৌতূহল হচ্ছে। তবে সুমনের যে ব্যাপারটা মানে ট্রেলারেও সেটা বোঝা গিয়েছিল, এবং যে ব্যাপারটা আমাকে গোড়াতেই সুমন বলেছিলেন যে সুমন যেটা করতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে প্রথমে আমাকে সেই ব্যাপারটা আমাকে খুব টেনেছিল আর কি, যে আমি যেসব জায়গায় আমি অ্যাকচুয়ালি ছবির শুটিং করেছি যেসব লোকেশনে, সেই লোকেশনে আবার যাওয়া এবং সেখানে সেই সব লোকেশনে দাঁড়িয়ে সুমন আমাকে নানান রকম প্রশ্ন করবেন, আমরা নানান রকম আলোচনা করব, এবং সে ব্যাপারটা আমাকে খুব মানে আমার খুব মন কেড়েছিল। 36 চৌরঙ্গি লেন দিয়ে শুরু হয়েছে আপনার ডকুমেন্টারি এবং শেষও হয়েছে ওখানে এসে, যেন একটা বৃত্ত কমপ্লিট হওয়ার মতো। শেষ হয়েছে কোথায় আমি জানিও না, দেখিনি তো এখনো। হ্যাঁ, ওখানেই শেষ হয়েছে। এসব শুনে আমার দেখার কৌতূহলটা আরও অদম্য হয়ে উঠছে আর কি। একদম। এই যে পুরো একটা বৃত্ত তৈরি হয়েছে, মানে আপনি এখনও দেখেননি, নইলে আমি আপনাকে আর কি জিজ্ঞেস করতাম। ওখানে একটা খুব মজার জিনিস আমার লেগেছে, সেটা হচ্ছে কঙ্কনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার সম্পর্কে, সেখানেও একটি কথা বলেছে যে মা আমাকে যে ছবিরই প্রথমে অফার করেন প্রথমেই আমি না না বলেছি। মানে ও ভয় পেত বোধ হয়, ভয় পেত মানে প্রথমে না বলার
না বলা, না বলেনি, কিন্তু না আমি পারবো না। বিশেষ করে মিস্টার অ্যান্ড মিসেস আয়ারে তো প্রথমেই বলছিল, নানান রকম আলোচনা হচ্ছিল। ও বলছিল কোথায় সাউথের কোন রেড্ডি সিস্টার্স নাকি, তাদের তুমি দেখো, হ্যানা ত্যানা। এ করতে করতে আমার তখন কঙ্কনার ঘরে আমাদের ওই ডেস্কটপটা ছিল, কম্পিউটার, আমি তাতে কাজ করতাম। আর ওরও বই পড়া অভ্যেস, অনেক রাত্রি অবধি বই পড়তো। তো মাঝে মাঝে আমি একটা দৃশ্য লিখে ওকে শোনাতাম, শুনিয়ে আমি ওর মুখের অভিব্যক্তিটা দেখতাম। মানে একদিন বিশেষ করে দেখলাম, এবং দেখে আমার মনে হলো যে এত রকমের ভাব খেলা করছে ওর মুখের মধ্যে। আমার মনে হলো বাইরে কোথায় খুঁজছি, তো ঘরেই রয়েছে। তবে ওকে যখন বলেছিলাম, মনে না না আমি পারবো না, আমি তো ওরমভাবে ওই সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্টে আমি কথাই বলতে পারবো না। আমি বললাম খুব পারবে, চলো আমরা বাড়িতে প্র্যাকটিস করি। দুজনে মিলে বাড়িতে করতাম। সমস্ত কথা আমরা ইংরেজিতে এবং সাউথ ইন্ডিয়ান ইংরেজিতে বলতাম। আচ্ছা, বাহ, এটা তো দুর্দান্ত। ওখানে আরেকটাও মজার জিনিস আছে, সেটা হচ্ছে সাবানা আজমি আপনার সম্পর্কে বলছেন যে আপনি খুব শক্ত শক্ত ইংরাজি শব্দ বলেন। একেবারেই না, এই তো আমি এতগুলো বাংলা শব্দ বলে গেলাম, একটাও ইংরেজি শব্দ ব্যবহার করেছি বলো? না, যখন বলেন আর কি তখন যখন ইংরেজি বলি মোটেই শক্ত, সাবানা অনেক বাজে কথা বলে। এটা বোধহয় অপর্ণা সেনই বলতে পারেন যে সাবানা আজমি বাজে কথা বলে। মানে ও আর আমি, ও আমার পেছনে লাগে, আমি ওর পেছনে লাগি, এটা মানে একটা অনেক দিনের বন্ধুত্ব হলে যেটা হয় আর কি। আপনার ডকুমেন্টারিতে আমি যেটা ভীষণ মিস করেছি সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণ ঘোষকে। হ্যাঁ, সত্যি সত্যি কথা, তারা আমার জীবনের একটা বড় অংশ ছিলেন। সৌমিত্র তো আমার প্রথম নায়ক, এবং আপনারা হয়তো তোমরা অনেকেই জানো যে আমি কাকা বলতাম ছোটোবেলায় আগে। তারপরে একটা সময় সে কাকা থেকে শুধু নাম হয়ে গেল। বলে নাম কেন, শুধু নাম, তার দাদা হতে পারতো। তাই আমি বললাম যে কাকা থেকে দাদা হওয়া যায় না। তো যাই হোক, সেটা তো হলো। আর ঋতু ঋতু আমার জীবনে মানে খুব একটা বড় মানে অংশ ছিল। ও আর আমি আমাদের সমস্ত আমাদের চিত্রনাট্য আমরা আলোচনা করতাম, আমরা পরস্পরকে সবসময় ভালো লেগেছে কি লাগেনি সত্যি কথাগুলো বলতাম। সেটা একটা মানে একটা না বলা একটা শর্তই ছিল আমাদের সম্পর্কের মধ্যে, যে আমরা কখনো পরস্পরকে মিথ্যে করে প্রশংসা করব না, বরঞ্চ খুঁতগুলো ধরিয়ে দেবো, এরকম একটা সম্পর্ক ছিল। মানে না, ঋতুকে না পড়ানো অবধি, চিত্রনাট্য না পড়ানো অবধি আমার শান্তি নেই, আমাকে না পড়ানো অবধি ঋতু শান্তি নেই, এটা তো ছিলই। দিদি, আমি যে প্রথমে যে কথাটা বলছিলাম যে আপনি 80-র দশকে এমন ছবি বানিয়েছেন নারী স্বাধীনতা নিয়ে, যা ভারতবর্ষের ইতিহাসে পরিচালকরা সেই সময় দাঁড়িয়ে কেউ ওই কথা বলে উঠতে পারেননি, এবং তার পরবর্তী সময় আপনি শুধু পরমা নয় তারপরেও বলেছেন সতীতে, এবং রিসেন্টলি দ্য রেপিস্টেও আমরা দেখেছি, এবং তারপর কিছুটা সময় আমরা ঋতুপর্ণ ঘোষের ছবিতে পেয়েছি নারী যৌনতা নিয়ে, কিন্তু তারপর আর বাংলা সিনেমায় সেই ধরনের ছবি খুঁজে পাওয়া যায় না। এটা কেন? আমি সত্যি কেন অন্যের ছবিতে কি পাওয়া যায় না এটা বলার যোগ্যতা আমার নেই, কিন্তু আমার ছবিতে তোমরা সবাই বলো বটে সাহসিকতা, আসলে আমি কখনো সেটাকে সাহসিকতা বলে আলাদা করে ভাবিনি। মানে সাহসিকতা দেখাচ্ছি আমি, এইভাবে আমি ছবিটা করিনি। আমার যেটা মনে হয়েছে যে এটাই বলার দরকার, এটাই ছবিটার প্রাণ, এটাই ছবিটার ভেতরের কথা, সেটাই বলেছি। কিন্তু সেটা তখন খুব সাহসিক মনে হয়েছে আর কি, নতুন মনে হয়েছে। হয়তো খানিকটা নতুনত্ব নিশ্চয় ছিল, কারণ পরমা নিয়ে তো প্রচণ্ড কাণ্ড হয়েছিল, মানে মানে ছিচিৎকার পড়ে গিয়েছিল। আবার সেই একই সঙ্গে মানে ভীষণ প্রশংসা, ছবিটা বহুদিন চলেছিল, 17 সপ্তাহ করে এক একটা হলে, মানে 17 সপ্তাহ 3টে হলে 17, 17, 17। আর তাছাড়া মানে সমস্ত যে গ্রামের দিকে বা শহরতলিতে যেসব সিনেমা থিয়েটার ছিল সেখানে তো চলেই ছিল, নামাতে হয়েছিল ছবিটাকে পয়সা দিয়ে, আমি শুনেছি যেটা। সুতরাং এতটা চলার একটা কারণ হয়তো এই যে কোথাও একটা কোনো একটা তারে ঘা পড়েছিল, যেটা সত্যি বলে মনে হয়েছিল মানুষের। একটা অদ্ভুত ঘটনা বলি, পরমা করার কিছুকাল আগে আমার মার এক বান্ধবী, আমরা মাসি বলতাম, প্রীতিমাসি। তো প্রীতিমাসি বললেন যে তাঁর এক খুড়শাশুড়ি, মানে এক ঘর লোকের মধ্যে 70 বছর বয়সে ভদ্রনাম মহিলা, হঠাৎ নাকি বলেছিলেন যে এই যে আমি সারা জীবন সতী হয়ে রইলুম, এতে আমার কী লাভ হলো। এই কথাটা শুনে না আমি কিরকম একটা কেঁপে গিয়েছিলাম। তখনই মনে পড়ে যায় রবীন্দ্রনাথের
কবিতা না, যে এই যে বলছি যে আমি সতী হইলে, মানে সকলে বললে ঘরে লক্ষ্মী সতী, ভালো মানুষ সতী, মানে 10 মুখের কথা সেই যেন মোর এই জীবনের পরম সার্থকতা। এই ব্যাপারটা মানে লোকে কি বলছে সেই অনুযায়ী আমি আমার জীবনটা চলবো। আমার তো ভাই একটাই জীবন, তাহলে শুধু লোকের কথা অনুযায়ী আমি চলবো? লোকের কথা তো পাল্টাতে থাকবে, সমাজ যেমন পাল্টাবে লোকও পাল্টাবে। লোকের কথাবার্তা এখন দেখো না, লোকের কথাবার্তা কীরকম হয়ে গেছে। একসঙ্গে সমকামী 2 নারী কি 2 পুরুষ রয়েছেন, কোনো হেলদোল নেই, এবং আমারও খুব ভালো লাগে সেটা। দেখো এখন একটা পরিবারের যেটা মানে সংজ্ঞা সেটাই পাল্টে গেছে। মানে আমরা পরিবার বলতে কি ভাবতাম, আগে ভাবতাম যে একটা একটা মানে জয়েন্ট ফ্যামিলি, সেখানে ঠাকুরদা ঠাকুমা, বাবা মা, কাকা কাকিমা, জ্যাঠা জেঠিমা সমস্ত সবাই রয়েছেন, নাতি নাতনি, তারও একটা মানে যৌথ সংসারের একটা তো নিশ্চয়ই মজা ছিল, আর কতগুলো ভালো দিকও ছিল। তারপরে দেখা গেল যেটাকে ইংরেজিতে বলা হয় নিউক্লিয়ার ফ্যামিলি, বাবা মা ছেলে মেয়ে। এখন 2 বাবা হতে পারে, 2 মা হতে পারে, 2 বন্ধু হতে পারে, মানে নিঃসন্তান দম্পতি হতে পারে, কিচ্ছু এসে যায় না। মানুষ যেভাবে ভালো থাকে, যেভাবে সুখে থাকে, যেভাবে নিজেরা শান্তি পায়, সেভাবেই বেঁচে থাকতে চায়। এই বোধটা এখন অনেকখানি ছড়িয়ে গেছে। এই ডকুমেন্টারিতে আপনার শেষের দিকে বেশ কিছুটা অনেকটা সময় আপনার রাজনীতি নিয়ে মানে রাজনীতির জীবন নিয়ে কথা হচ্ছে, এবং সেখানে আমার যেটা মনে হয়েছে যে এই যে একজন সাধারণ মানুষের তো রাজনীতি থাকবেই, কিন্তু সেই রাজনীতির সঙ্গে যে কোনো রাজনৈতিক দলের অ্যালাইনমেন্ট বাধ্যতা, সেটা যেমন রবীন্দ্রনাথের ক্ষেত্রেও সত্য ছিল যে বাধ্যতা থাকবে না, সেটা আপনার ক্ষেত্রেও সত্য, আমার মতন একজন সাধারণ মানুষের ক্ষেত্রেও সত্য, কিন্তু এটা এখন মেনে নিতে পারে না লোক। না মানে তুমি আমার দলে নেই মানেই তুমি অন্য দলে, মানে আমরা ওরা, এই ব্যাপারটা তো অনেক দিন হলেই হয়েছে। ব্যাপারটা হলো যে আমার রাজনৈতিক একটা চেতনা তো অবশ্যই আছে। রাজনৈতিক চেতনা থাকবে না মানে আমার চারপাশে যা হচ্ছে তাতে আমার প্রতিক্রিয়া থাকবে না, তা তো থাকবেই। কিন্তু রাজনৈতিক চেতনা মানে যে একটা দলের সঙ্গে সম্পর্কিত, বা সেই দলের মানে ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, মাই পার্টি রাইট অর রং, আমি এই দলকে সমর্থন করি বলে এই দলের সব কিছু সমর্থন করি, এটা তো কিরকম অদ্ভুত, মানে সেটা একটা গণতন্ত্রের বিরুদ্ধে যায়। এখন বুদ্ধিজীবী বলতেই একজন ব্যক্তির সামনে একটা এক্সপেকটেশন ঝুলিয়ে দেওয়া হয়, এবং সেই মতো তিনি কাজ করলেই তাকে আমরা মাথায় করে রাখি, আর না করলেই তাকে আমরা গালিগালাজ করি। কিন্তু এই যে বুদ্ধিজীবী শব্দটা যে অর্থে গ্রামসি ব্যবহার করেছিলেন, সেই বুদ্ধিজীবী শব্দটার বহুল ব্যবহার এবং ভুল ব্যবহারের কারণেই কি বুদ্ধিজীবী সম্পর্কে মানুষের এরকম ধারণা তৈরি হয়েছে? এটা কি আমাদের রাজনৈতিক চর্চার খামতি বলে আপনার মনে হয়? হ্যাঁ, এটা খুব মানে আমার মনে হয় যারা এটা করে তাদের খুব মানে কথাগুলোর কোনো গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না, কথাগুলোকে খুব সিরিয়াসলি নেওয়ার কোনো মানে হয় না। এই ধরনের মানে খুব লোকে ভীষণ মানে খুব নিম্নমানের কথাবার্তা বলে থাকে, সেগুলো সবগুলোকে গুরুত্ব দিয়ে কেন বলছে, বলা উচিত, হ্যাঁ বলা তো উচিত নয়, কিন্তু চিরকাল বলেছে মানুষ, আজ যে বলছে নতুন করে তা নয়। কিন্তু ওই যে কুছ তো লোক কহেঙ্গে, লোগোं का काम है कहना, छोड़ो बेकार की बातों, ইন্টারভিউটা বেকার না হয়ে যায়। একদমই তাই। আমি শেষে 2টো প্রশ্নই রাখবো, সেটা হচ্ছে রিসেন্ট টাইমে আরজি করে আপনি রাস্তায় নেমেছেন, নাগরিক আন্দোলনে সামিল হয়েছেন, গণ আন্দোলনে সামিল হয়েছেন, সেখানে চার্জশিট না জমা দেওয়ার কারণে সিবিআইয়ের 2 জন যারা গ্রেফতার হয়েছিলেন তাদের জামিন পেয়ে গেলেন। এই বিচার ব্যবস্থা দেখে কি হতাশা আসে? তা তো আসে, খুব মনে হয় যে খুব মানে একটা ব্যর্থতায় মন ভরে যায় আর কি, যে তাহলে কি হলো, এই যে এত সবাই এত কিছু মানে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে তারা পথে নামলো, একটা এদের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে চার্জশিট এলো, সব কিছু হলো, সবই যদি মানে একটা করাপশনের একটা চক্করে পড়ে যায়, তাহলে কি বলবো আর। আমার তো অনেক দিন ধরেই আমি বলছি আমার মন ভেঙে গেছে। অটোবায়োগ্রাফি লেখার কি ইচ্ছা রয়েছে অপর্ণা সেনের? অটোবায়োগ্রাফি আমাদের ফ্যামিলিতে
আমাদের পরিবারে আমি মানে আমি ভেবেছি লেখার কথা, কিন্তু আমি প্রথম সেই প্রয়াস করছি না। আমার কাকা সেটা আরম্ভ করেছিলেন। খুব মজার গল্পটা। কাকা লিখেছিলেন যে আমার বাবা মার যখন বিবাহ হয় আমার তখনও জন্ম হয় নাই। তো আমার সেটা শুনে আমার ঠাকুরদা বলেছেন এই প্রথম জীবনে একটা সত্যি কথা বললো বেটা। তো এই হচ্ছে আমাদের, সুতরাং আমি ভাবছিলাম সেইভাবেই আরম্ভ করব। মানে আমার না খুব গ্রামভারীভাবে একটা লিখতে ইচ্ছে করে না, দেখে হালকা মজার মজার ঘটনা, যা অনেক মজার ঘটনা ঘটেছে আমার জীবনে। আমি মেয়েদের বলি, বন্ধুদের বলি, তারা হেসে গড়াগড়ি খায়, সবাই বলে এগুলো লেখো। এখন এগুলো লিখতে গেলে অনেক বড় বড় নামকে টেনে আনতে হয়। সেটা আবার মনে হয় বাবা তারা হয়তো কেউ অনেকে বেঁচে নেই, কিন্তু তাদের সন্তান সন্ততি তারা তো বেঁচে রয়েছেন, তাদের যদি খারাপ লাগে, এই নানান কারণে আর কি হয়ে উঠছে না। হতে পারে আগামী, হতে পারি, নাও পারি, দেখা যাক। থ্যাংক ইউ সো মাচ দিদি, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।